আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজায় যুদ্ধবিরতি স্থিতিশীল করা এখন প্রধান লক্ষ্য মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না কেন হুঁশিয়ারি দিলেন পুতিন। বিশ্ব শক্তিগুলোকে গাজা যুদ্ধবিরতি রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে এরদোয়ান। রাশিয়ার আবাসিক এলাকায় ড্রোন হামলা ইউক্রেনের। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চায় তুরস্ক। গোলাবারুদ আর বাজেট সংকটে ভুগছে ইসরায়েলি বাহিনীর রিপোর্ট। কুনার নদীতে বাদ দিচ্ছে আফগানিস্তান, পাকিস্তানের বিপদ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে কি পশ্চিম তীর দখল করতে পারবে ইসরায়েল? গাজায় যুদ্ধবিরতি স্থিতিশীল করা এখন প্রধান লক্ষ্য মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সমন্বয় করা একটি ঐতিহাসিক মিশন। তিনি জানান, ওয়াশিংটন এবং এর অংশীদাররা যুদ্ধবিরতি স্থায়ী করা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন একসঙ্গে কাজ করছে। শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ইসরায়েল সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, এটি এক ঐতিহাসিক মিশন। পরিকল্পনাটি বাস্তবায়ন সহজ হবে না, পথটি উত্থান পতন ও বাঁকানো মোড়ের মতো, তবে এখন পর্যন্ত অগ্রগতি নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রুবিও জানান, কেন্দ্রটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার কর্মী সংখ্যা বাড়ানো হচ্ছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। এসব কর্মী জরুরি সহায়তা কার্যক্রম এবং মানবিক সহায়তার সমন্বয়ে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ সফল করাই এখন মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না কেন হুঁশিয়ারি দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটন আরোপ করা কিছু নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে খবর পাওয়া গেছে। গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও লুকওয়েলের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এদের প্রায় 3 ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসনে পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোসনেফট ও লুকওয়েলের রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেকের যোগান দেয়। গত সপ্তাহে যুক্তরাজ্য এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটি মস্কোর উপর প্রথম বড় নিষেধাজ্ঞা। এর লক্ষ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধের তহবিলের প্রধান উৎস তেলের আয়ের প্রবাহ বন্ধ করা। ওয়াশিংটন আশা করছে নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম 5% পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের ওপর এমন চাপ তৈরি হবে যাতে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন। বিশ্ব শক্তিগুলোকে গাজা যুদ্ধবিরতির রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি যেন পুরোপুরি মেনে চলে তার জন্য যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, প্রয়োজনে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে চাপ সৃষ্টি করা উচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস পক্ষ যুদ্ধবিরতি মানছে এবং প্রকাশ্যেই তাদের অঙ্গীকার জানিয়েছে, কিন্তু ইসরায়েল এখনও চুক্তি ভঙ্গ করছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বক্তব্যে এরদোয়ান আরো বলেন, বিশ্ব সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে হবে। যুদ্ধবিরতি না মানলে নিষেধাজ্ঞা কিংবা অস্ত্র বিক্রির বন্ধের মতো পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকিতে গঠিত টাস্ক ফোর্স যোগ দেবে। প্রয়োজনে তুর্কি সেনাবাহিনী সামরিক বা বেসামরিক যে কোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি গাজার পুনর্গঠন কার্যক্রমেও তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তুর্কি নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিরোধিতা করেছেন। এ বিষয়ে এরদোয়ান বলেন, গাজায় যে টাস্ক ফোর্স কাজ করবে তার কাঠামো এখনো নির্ধারিত হয়নি। এটি একটি বহুমাত্রিক বিষয়, তাই আলোচনা চলছে। তুরস্ক গাজার সহায়তার সব ধরনের প্রস্তুতি নিয়ে আছে। রাশিয়ার আবাসিক এলাকায় ড্রোন হামলায় ইউক্রেনের। রাশিয়ার রাজধানী মস্কোর শহরতলিতে আবাসিক এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে বড়ভিভ টেলিগ্রামে বলেছেন, রাজধানীর কাছে একটি বিরল হামলায় ড্রোনটি ক্রাসনোগর্স্ক এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। ভবনের সম্মুখভাগে একটি গর্ত এবং অ্যাপার্টমেন্টের ভেতরে ধ্বংসস্তূপে দেখতে পেয়েছে এএফপির সাংবাদিকরা। স্থানীয় বাসিন্দা ম্যাক্সিম এএফপিকে জানান, বিকট ছিল বিস্ফোরণটি। একটি গাড়ি দুর্ঘটনার সময় যেমন শব্দ
হয় এটি প্রায় এরকমই ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা তাড়াতাড়ি 111টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বেশিরভাগ ড্রোনই ভূপাতিত বা আটক করা হয়েছে, তবে হামলায় কমপক্ষে 1500 বাসিন্দার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধ থামানোর আহ্বানটি একটি ভালো সমঝোতা হবে, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব গ্রহণ করবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, অসলোতে এক সংক্ষিপ্ত সফরের সময় জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন আমরা যেখানে আছি সেখানেই থাকুন এবং আলোচনা শুরু করুন। তিনি আরো বলেন, আমি মনে করি এটি একটি ভালো সমঝোতা, কিন্তু আমি নিশ্চিত নই যে পুতিন এটি সমর্থন করবেন কিনা এবং আমি প্রেসিডেন্টকে এটি বলেছি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা চায় তুরস্ক। গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলকে বাধ্য করতে নিষেধাজ্ঞা আরোপ করা বা অস্ত্র বিক্রি বন্ধের মতো পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলের অন্যতম প্রধান সমালোচক ন্যাটো সদস্য তুরস্ক সম্প্রতি মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতির আলোচনায় ভূমিকা রাখছে। এরদোয়ান সম্প্রতি উপসাগরীয় সফর থেকে ফেরার সময় সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করছি। হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, এর প্রতি তাদের প্রতিশ্রুতির কথা প্রকাশ্যে জানাচ্ছে, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। এরদোয়ানের কার্যালয় থেকে প্রকাশিত মন্তব্যের প্রতিলিপি অনুসারে এরদোয়ান মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল যাতে পূর্ণাঙ্গভাবে যুদ্ধবিরতি মেনে চলে তা নিশ্চিত করতে আরো পদক্ষেপ নিতে হবে। নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে ইসরায়েলকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে। গোলাবারুদ আর বাজেট সংকটে ভুগছে ইসরায়েলি বাহিনী। রিপোর্ট, গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং এর অর্থনৈতিক ধাক্কার কারণে ইসরায়েলের সামরিক বাহিনী বিপাকে পড়েছে। জানা গেছে, জরুরি বাজেট বৃদ্ধি ছাড়া নতুন কোনো বড় যুদ্ধের জন্য হানাদার বাহিনীটি প্রস্তুত নয়। দেশটির সামরিক কর্মকর্তারা সরকারের কোষাগারকে সতর্ক করেছেন। তারা বলেছেন, শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা না নিলে সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুসারে সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন, গাজায় তাদের পরিচালিত গণহত্যা যুদ্ধে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সামরিক শিল্প এবং গোলা বারুদের মজুদ বৃদ্ধিতে দ্রুত বিনিয়োগ প্রয়োজন। সামরিক বাহিনী প্রাথমিক পরিকল্পনা ছিল গাজা ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধটি 1 মাস ধরে চলবে, বড় জোর আরো 2 সপ্তাহ বাড়ানো যেতে পারে। অফিসাররা অভিযোগ করেছেন, গত অক্টোবর 2023 থেকে শিক্ষা নেওয়ার পরও কোষাগার নতুন করে সামরিক শক্তি বৃদ্ধি এবং অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে গড়িমসি করছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত তহবিল প্রয়োজনের তুলনায় অনেক কম নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, আমাদের এখন উচ্চমানের সামরিক ব্যবস্থা, স্মার্ট বোমা, আকাশ প্রতিরক্ষা, ইন্টারসেপ্টর কেনার দিকে মনোযোগ দিতে হবে। কুনার নদীতে বাঁধ দিচ্ছে আফগানিস্তান, পাকিস্তানের বিপদ বাড়ছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে এবার ভারতের দেখানো পথে হাঁটল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। দেশটির সর্বোচ্চ নেতা মাওলাবি হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে যত দ্রুত সম্ভব কুনার নদীর উপর বাঁধ নির্মাণ করার ঘোষণা করা হয়েছে। পদক্ষেপের লক্ষ্য হল পাকিস্তানের দিকে নদীর পানি প্রবাহ সীমিত করা। এতে আঞ্চলিক ভূ রাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর এক পোস্টে নিশ্চিত করেছেন, এই নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। এটি পরিচালনা করবে দেশীয় সংস্থাগুলো। তিনি বলেছেন, আফগানদের তাদের নিজেদের জল সম্পদ ব্যবস্থাপনায় অধিকার আছে। পাকিস্তানের সাথে প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ ডুরান্ডো লাইনে নিয়ে বর্তমানে আফগানিস্তানের সংঘর্ষ চলছে। পাকিস্তানের অভিযোগ, তেহরিকি তালেবানের পাকিস্তানের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছে আফগানিস্তান। পাকিস্তানের দিকে পানি প্রবাহ সীমিত করার এই পদক্ষেপটি ভারতকে অনুসরণ করে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত 65 বছরের পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায়। যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে কি পশ্চিম তীর দখল করতে পারবে ইসরায়েল? ফিলিস্তিনের পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে প্রাথমিক ধাপে পাশ হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্র বিলটির বিরোধিতা করেছে। গত মঙ্গলবার নেসেটে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের বিলটি 25 থেকে 24 ভোটে প্রাথমিক অনুমোদন লাভ করে। অপর একটি বিল, যাতে শুধু
মালে আদুমিম বসতিকে সংযুক্ত করার দাবি জানানো হয়েছিল, সেটিও পাশ হয় 32 থেকে 9 ভোটে। এই বিল দুটি আইনে পরিণত হতে নেসেটে আরো 3টি ধাপ পার হতে হবে। প্রাথমিক অনুমোদনের পর বিল দুটি এখন আরো আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি বিল দুটির বিরোধিতা করেছে। তারা এই ভোটকে বিরোধী দলের উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে আশঙ্কা করছে তারা। লিকুদ পার্টির প্রায় সব সদস্য ভোট বয়কট করেছে।